সবচেয়ে বড় সমস্যা কি জানেন? বাংলাদেশ এখন আওয়ামী লীগ ফোবিয়ায় ভুগতেছে। এখন আওয়ামী লীগ ফোবিয়াটা হয়ে গেছে এটা সবার মধ্যে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আওয়ামী ফোবিয়াতে ভুগছে, তেমনি বর্তমান সরকার তারা চরমভাবে আওয়ামী ফোবিয়ায় ভুগতেছে। এখন তারা স্বপ্নে আওয়ামী লীগ দেখে, তারা ঘুমন্ত অবস্থা তো দেখে, এখন তারা জাগ্রত অবস্থাও আওয়ামী লীগকেই দেখছে, যার কারণে বাংলাদেশ এখন সব জায়গাতে আওয়ামী লীগকেই টেনে আনা হচ্ছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি আপনার সাথে যখন কথা হয়েছিল আরো একটা টক শোতে, আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা কথা বলেছিলাম যে এই সরকার কিছুই করবে না, এই সরকারের উদ্দেশ্য ডিফারেন্ট। আজকে আপনি আপনারাই বলুন, বাংলাদেশে কেন আজকে ৭১ নিয়ে প্রশ্ন উঠবে? বাংলাদেশ কেন আজকে মুক্তিযুদ্ধের বিরোধিতা শক্তি লোকজন আস্ফালন করবে? আজকে কেন বাংলাদেশ একটি ইসলামিক মৌলবাদী বা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে? এই ধরনের স্লোগান বাংলাদেশের মাটিতে উঠছে। আজকে কেন ইনকিলাব জিন্দাবাদের স্লোগান শোনা যায়? আজকে কেন বাংলাদেশে ঢাকা না দিল্লি এইসব স্লোগান শোনা যাচ্ছে? এর অর্থ কি? এর অর্থ কি সংস্কার? এর অর্থ কি নির্বাচন করবে? এই সরকারের এজেন্ডা কি? তারা কি জন্য আসলে রাষ্ট্র ক্ষমতা এসেছে সেটা কিন্তু বিগত ৪ মাসে তারা পরিষ্কার করে দিয়েছে। তারা বিগত ৪ মাসে তাদের আচার আচরণ কর্মকাণ্ডে তারা সুস্পষ্টভাবে পরিষ্কার ঘোষণা পরিষ্কার করেছে জাতির সামনে যে তারা মহান মুক্তিযুদ্ধের বিরোধী, তারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না, বাংলাদেশের অস্তিত্বকে নিয়ে তারা ছিনিমিনি খেলতে এসেছে। এটা আমার সুস্পষ্ট কথা। দেখেন, আমি আজকে ধিক্কার জানাই সকল রাজনৈতিক দলকে, আমি তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি যারা কতিপয় এই ছিন্নমূল বস্তির ছেলেদের কথা শুনে রাজনীতি করছে বাংলাদেশে। আজকে কোথায় সে রাজনৈতিক নেতৃত্ব? এইসব মাদ্রাসার কিছু ছাত্র যারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, যারা বাংলাদেশের কোন রাজনৈতিক জ্ঞান যাদের মধ্যে নেই, তারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, আর তাদের কথা বিভিন্ন রাজনৈতিক দল এই ধরনের কাজকর্ম করছে। এটা বাংলাদেশ? এর জন্য কি মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল? এর জন্য কি বিভিন্ন রাজনৈতিক দল এই দীর্ঘ ১৫-১৬ বছর লড়াই সংগ্রাম করেছিল? এইসব ছেলেদের কথা শোনার জন্য আজকে বিভিন্ন টিভি চ্যানেলের টক শো গুলোতে মনে হয় যে তাদেরকে তালিকা করে দিয়ে দেওয়া হয়েছে কে কে যাবে। একদম এরা কি আসলে এই বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলার আমরা এই জায়গায় আমার কাছে কি মনে হয় জানেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল জামাত ছাড়া তারা কিন্তু দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে। তো এখন জামাত বা জামাতের এ টিম বি টিম যারা যারা আছে তারা হয়তো চাচ্ছে যে কিছুটা সংস্কার করুক, সময় লিঙ্গার করুক, তারা হয়তো চাচ্ছে না। বাট বিএনপি কিন্তু একেবারেই ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা চাচ্ছিল যে যৌক্তিক সময় অল্প কিছু সংস্কার করে যেন নির্বাচনী রোডম্যাপটি ঘোষণা করা হোক। সরকার বিএনপির কঠোরতাকে কিছুটা প্রশমনের নিমিত্তে আমার ধারণা হয়তো জাস্ট একটি টাইম বলে দিয়েছে যে যদি সম্ভব হয় ২৫ ডিসেম্বর অথবা ২০২৬ জুনে প্রথমার্ধে নির্বাচনটি হবে। এবং আজকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিব, প্রেস সেক্রেটারি না বলে আমি ওনাকে রাজনৈতিক সচিবই বলি, আমি ওনাকে প্রেস সেক্রেটারি বলতে আমি বলছি না এই কারণে, কারণ উনি সরকারি টাকায় বেতন নিয়ে উনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। ওনাকে আমি প্রেস সেক্রেটারি, উনি রাষ্ট্রের টাকায় বেতন নেন, উনি কিন্তু আমাদের রাষ্ট্রের টাকায় উনি বেতন নিচ্ছেন, উনি কিন্তু বেতনভুক্ত একজন কর্মচারী। উনি রাষ্ট্রের মালিকের সাথে এইভাবে কথা বলতে পারে না। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। জনগণের সাথে একজন কর্মচারী যখন এই ভাষায় রাষ্ট্রের মিডিয়াতে কথা বলে, এটা অত্যন্ত গায়ে লাগে। রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে উনি উনি যে বক্তব্যটা দিয়েছেন সে বক্তব্যটা হচ্ছে উনি স্পষ্ট বলে দিয়েছেন এটা জুনে। দ্যাট মিনস প্রধান উপদেষ্টা কিন্তু দুটো অপশন রেখেছিলেন, ডিসেম্বর অথবা জুন, কিন্তু উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন এটা জুনে হবে। কিন্তু আমি আমার আমার পূর্ববর্তী যে আলোচক শফি ভাই উনি যে বিষয়টা বলে অবতারণা করেছেন যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন অল্প কিছু সংস্কার যদি হয় তাহলে এটা ডিসেম্বরে, অথবা যদি যে নির্বাচন যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে তাদের যে সংস্কারের প্রস্তাবনা সহ যদি এটাকে পূর্ণাঙ্গভাবে করতে যাওয়া হয় তাহলে সেটা জুনে। এখন দেখেন আমরা কিন্তু সংস্কার পাই নাই এখনো। আসলে সংস্কারটা কি? সে সংস্কার ঘোষণা হওয়ার কথা ৩০
31শে ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট প্রতিবেদন জমা দেওয়ার কথা। তো প্রতিবেদন জমা দেওয়ার পরে সেটা নিয়ে যাচাই বাছাই করা, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, কোনটা থাকবে কোনটা থাকবে না সেগুলা নিয়ে একটা মতৈক্যে আসা, সেগুলাকে পরবর্তীতে আপনার বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী সব ঠিক আছে কিনা সেটাকে নিয়ে পরবর্তী সংসদ তারা যেগুলাকে করবে সেটাকে রেটিফাই করবে কিনা সেটার আশ্বস্ত পাওয়া আগে। পরবর্তী সংসদ তাদেরকে ওই যারাই নির্বাচন করবে সব দলগুলো মিলে তাদেরকে ওই বন্ড তো দিতে হবে যে আমরা আপনারা যে সংস্কারগুলো করবেন আমরা পরবর্তী নির্বাচনে যারাই ক্ষমতায় আসি তারা আপনাদের এই সংস্কারগুলোকে আমরা বৈধতা দিব। যদি বৈধতা না দেয় তাহলে কোনো কিছুরই তো আর ইয়ে থাকছে না, আপনার সংস্কারগুলোকে গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে অনেক বিষয় জড়িত। তো সবকিছু মিলে মনে হচ্ছে কি এই সংস্কার খেলা আসলে হবে, সংস্কার হবে না। এবং এই সরকারের যে চিন্তা ভাবনা, তারা রাষ্ট্রকে বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে সামনে এনে একটি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার তাদের একটা কূটকৌশল আমি মনে করি। তারা আসলে কোনো এবং পরিশেষে যেটা বলতে চাই তারা কিন্তু কোনো সংস্কারই করবে না এবং এটা করতে পারবে না, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতৈক্য নেই। আপনার কেন মনে হচ্ছে যে সরকার এরকম নানা কূটকৌশল করে দীর্ঘ সময় থেকে? সরকার তো মোটামুটি একটা ধারণা দিয়ে দিল যে এই জুনে বা কাছাকাছি সময়ে আমরা নির্বাচন করব। তাহলে আপনার কেন মনে হচ্ছে যে কূটকৌশল নিয়ে নানা রকম চলচাতুরি করে সরকার নির্বাচন ডিলে করবে? আপনি দেখেন পঞ্চদশ সংশোধনী আজকে হাইকোর্টে বাতিল হয়েছে তো, না? জি, আংশিক। যিনি বাতিল করেছেন জাস্টিস ফারাহ মাহমুদ এবং দেবাশিস রায় চৌধুরী, এই দুইজন বিচারক। এর মধ্যে দেবাশিস রায় চৌধুরী হচ্ছেন আপনার বিএনপির যে নেতা নিতাই রায় চৌধুরী এবং নিপুণ রায় চৌধুরী, নিতাই সাহেবের ছেলে এবং নিপুণ রায় চৌধুরীর হচ্ছে ভাই। তার মানে কি এখানে তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে। আজকে তারা কিন্তু পুরোটা সংশোধনী মানে পঞ্চদশ সংশোধনী পুরোটাকে তারা কিন্তু বাদ দেয়নি। তারা কি করেছে যে সংবিধানের 20 এবং 21 ধারা যেটা আপনার পঞ্চদশ সংশোধনী, যেটাকে তারা বলেছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে তারা এই দুইটি ধারাকে তারা পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7-এর ক, 7-এর খ, 44-এর 2 অনুচ্ছেদগুলো তারা বাতিল করেছে। এবং আপনারা এখানে একটা বিষয় আপনারা খেয়াল আছে কিনা, এখানে হচ্ছে গণভোটের একটি বিধান ছিল যেটা 1991 সালে দ্বাদশ সংশোধনীতে এড হয়েছিল এবং পরবর্তীতে সংবিধানের 142 অনুচ্ছেদের যে গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 47 ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্য হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছিল এটা, এবং এই ধারাটিকে পুনর্বহাল করা হয়েছে। তার মানে হচ্ছে কি, যদি তারা এই সংস্কারগুলোকে করে, বা কেন আমি বলছি যে তারা লং টার্ম থাকবে, এর একটাই লক্ষ্য। আমি আশ্চর্য হব না যে তারা যদি বলে যে আমরা এই কাজগুলা করবো, আমাদের এতদিন সময় লাগবে, বা আমরা রাষ্ট্রের একটা মতামতের জন্য গণভোট চাই। এবং আমরা বাংলাদেশের গণভোটের ইতিহাস আমরা সবাই জানি, 100%-এর উপর ভোট করে সবাই হা জয়যুক্ত হয়। এই সরকার একটি দীর্ঘ সময় তথাকথিত একটি গণভোটের আয়োজন করে তারা ক্ষমতাকে টিকে রাখার জন্য দেশি বিদেশি নানা শক্তির মাধ্যমে তারা চাইবে, এবং তারা আমার মনে হয় যে এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটি চরম অশনি সংকেত।